নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের আমাদের মতামতের শীর্ষক মোদিজির ব্রিগেডে প্যাটিস বিক্রি হলো না। ব্রিগেড মানে ঘাম ঝরানো মিছিল আর গলা ফাটানো স্লোগান। ব্রিগেড মানে পতাকার স্পর্ধা। ব্রিগেড মানে মানুষের সমুদ্র। ব্রিগেড মানে নেতাদের মুখোমুখি মানুষ। একসময় ব্রিগেড ছিল লালের দখলে। এই ব্রিগেডেই ইন্দিরা মুজিব এসেছেন। হ্যাঁ, লাল পতাকা ছাড়াই সেটা ছিল প্রথম একটা অন্য রকমের ব্রিগেড। তারপরে আবার সেই লাল পতাকার মধ্যে রুমালে ঘাম মুছতে মুছতে জ্যোতি বসু, কাঁধে গামছা বিমান বসু। সেই ব্রিগেডেই মমতার সেই মৃত্যু ঘণ্টা, স্টেজ ভেঙে যাওয়া। সেই ব্রিগেডেই আত্মগোপন থেকে বেরিয়ে বিনোদ মিশ্রের সমাবেশ। হ্যাঁ, শহীদ মিনার থেকে সেই প্রথম নকশাল বাড়ি চলে এলো ব্রিগেডে। কিন্তু ব্রিগেডের এই ভিআইপি কালচার কিন্তু শুরু হলো মানে মঞ্চ শীতাতপ নিয়ন্ত্রিত। তিনি তিনবার আমরা দেখেছি এর আগে, আজকেরটা যোগ করলে এটা চতুর্থবার। 5 ফেব্রুয়ারি 2014-তে মোদিজি এসেছিলেন। তখনও তিনি প্রধানমন্ত্রী নন, কিন্তু তিনি সেই হ্যাঙ্গার তৈরি হয়েছিল। 3রা এপ্রিল 2019 লোকসভার আগে ব্রিগেডে মোদিজি, এবারে বাকায়দা শীতাতপ নিয়ন্ত্রিত মঞ্চ। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি। 21-এর 7ই মার্চ এসেছিলেন মোদিজি, আবার সেই শীতাতপ নিয়ন্ত্রিত মঞ্চ। আর সেবারে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। যোগ না দিয়ে উপায়ও ছিল না। বাংলার মানুষ তাকিয়ে দেখছিল। মৃগয়ার সেই রাগী যুবক মাথা ঝুঁকে প্রণাম করলো নরেন্দ্র মোদিজিকে। কারা যেন রটিয়েছিল বা এখনও রটায় মাঝে মধ্যে। মিঠুন চক্রবর্তী ছিলেন নকশাল। তো ইতিহাস বলছে না, তিনি যে পাড়ায় চুল কাটতেন, রোয়াকে বসতেন, সেখানে কোনো সাক্ষী নেই। ওই কয়েকজন ফাজিল ছোকরা ছাড়া, যাদের সেই সময়ের কোনো ইতিহাস, কোনো জ্ঞানগম্যও ছিল না। কোনো পুলিশ কেস তার এগেনস্টে ছিল না। কোথাও কোনো থানায় নাম নেই। তিনি নিজের মুখে এই অসত্য বহুবার ছড়িয়েছেন। কিছু লোকজন সেটাকে বিশ্বাস করে, আর কেউ কেউ সেটাকে রটিয়ে নিজে গ্ল্যামারাস হয়ে উঠতে চায়। উল্টে সেই সময়ের এক প্রবীণ মানুষের মুখে শুনেছি, এক কুখ্যাত কংগ্রেস নেতার সঙ্গে তার দহরম মহরম ছিল। সিদ্ধার্থ শঙ্কর রায় সেই কংগ্রেস নেতার বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। কেন বলেন? আসলে ওটা ছিল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। পুলিশ তার পেছনে পড়ে যায়। আমাদের মিঠুন দা নাকি তখন আলতো করে পাতলি গলিছে মুম্বাইতে কেটে পড়েন, মুম্বাইয়ের হিরো হতে। এরপর এক অধ্যায় মৃণাল সেনের কিছু ভালো সিনেমা, ওদিকে মার্কাটারি জনপ্রিয় বাণিজ্য সফল হিন্দি ছবি, সব মিলিয়ে মিঠুন দা নাচুন না। এরাজ্যে পালাবদল 77-এ পপুলার মুখ ব্যবহার করতে সুভাষ চক্রবর্তী হাজির হয়ে গেলেন। মিঠুনদাও তৈরি। সুভাষদা ডাকবেন, মিঠুনদা আসবেন না, হয় না। সুভাষদা মারা যেতেই আবার পালাবদলের ইঙ্গিত। উনি আবার আলতো করে কালীঘাটে দুম করে এমপি হলেন, রাজ্যসভার সাংসদ হলেন। কিছুদিন পরে দুর্নীতির দায় কাঁধের ওপর। হ্যাঁ, দুর্নীতির দায় কাঁধের ওপর। দুর্নীতি সামলানোর ক্ষমতা ছিলেন না, সরে গেলেন, মাথা নিচু করলেন। কলকাতা কাটটি সাব পুলিশ, ফোন করলে ফোন ধরেন না, এমন একটা অবস্থা। যা হয়েছে হয়েছে, ছেলেকে লঞ্চ করা যাক, জামানা বদল গয়া। এখন হিন্দি ছবির মূলধারাতেও অভিনয় মাস্ট। কেবল হাত পা কোমর দিয়ে তো হবে না, হচ্ছিলও না। তার মধ্যে অভিযোগ এসেছে এক ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন মিঠুন পুত্র। ওদিকে উটিতে রিসর্ট ভাঙা পড়ার জোগাড়, কারণ পরিবেশগত ছাড়পত্র ছাড়াই নাকি তৈরি হয়েছিল সেই রিসর্ট। আদালত তাদের দিয়েছিল রিসর্টের এক অংশ ভাঙা পড়বে, যেহেতু হাতিদের করিডর, তাই রিসর্টের ওই অংশ ভাঙতে হবে। অগত্যা তিনি ব্রিগেডে এসে নিজেকে বিষাক্ত সাপ বলে দাবি করলেন। হ্যাঁ, সেবার গোখরো বলে দাবি করলেন। কোনো সুস্থ মানুষ নিজেকে সাপের সঙ্গে তুলনা করে আমি প্রথম দেখেছিলাম, বাংলার মানুষও প্রথম দেখেছিল। তো তিনি সেবারেও ডায়লগ দিয়েছিলেন, এবারেও দিয়েছেন। আসলে মানুষ ডায়লগ দিতে দিতে, নোংরামি করতে করতে, প্রথম নোংরামিটাতে হাততালি পেলে তারপরে আরও নোংরামিতে নামে। তো এবারে বলেছেন হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবং এবার অন্য কিছু ভাঙার জন্য তৈরি থাকুন। আমি জাত গোখরো ইত্যাদি ইত্যাদি। আপনাদের সূচনা দিচ্ছি, হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার কিন্তু আরো কিছু ভাঙতে পারে। তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে, আর আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছেন, আর কি হবে। কার হাত ভেঙেছিল আমরা জানি, কার পা ভেঙেছিল আমরা জানি, কার অন্য কিছু ভাঙার কথা বললেন মিঠুন চক্রবর্তী তাও আমরা বুঝলাম।
তার এই ফিল্মি ডায়লগের পরে প্রধানমন্ত্রী বলতে শুরু করলেন নারীদের উপর এই সরকারের অন্যায়ের কথা, এই সরকারের আমলে নারী সুরক্ষার কথা বললেন, কারণ মিঠুন চক্রবর্তী যা বলেছেন তা তো উনি বোঝেননি। প্রকাশ্য জনসভা থেকে মিঠুন চক্রবর্তী আজ যা বললেন তা ইতিহাসে থেকে গেল। এ নিয়ে কথা বলতে গেলে একদলা থুতু ছাড়া আর কিছুই তো মুখে আসছে না। প্রধানমন্ত্রী কি বললেন? এমন কিছুই বলেননি যা নতুন, একটা কথাও বলেননি। কদিন আগে 60 টাকা করে গ্যাসের দাম বাড়ানো নিয়ে একটা শব্দও খরচ করেননি। এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটা কথাও বলেননি। বাজারে রক্তক্ষরণ হচ্ছে, শেয়ার বাজার হু হু করে পড়ছে, কি হবে একটা কথাও বলেননি। কোনো কনসার্ন নেই তার। এসআইআর নিয়ে যেখানে রাজ্যে 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন, 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট হবে কিনা কোনো কথা তিনি বলেননি। তিনি যে কথা বলেছেন তা গত 3টে ব্রিগেডের মিটিংয়েও বলেছেন। এক, রাজ্য সরকার কিছুই করছে না, তো বিরোধী দলের নেতা, বিরোধী দলের প্রধানমন্ত্রী, এখানে তো তৃণমূল সরকার, তো বিজেপির মাথায় এখানে এসে কি বলবে রাজ্য সরকার কাজ করছে। 2 নম্বর, রাজ্য সরকারের আমলে ঘুষপেটিয়া বাড়ছে, এটা ওনাদের সব জায়গাকার কথা। ওনারা বিহারেও বলেন ঘুষপেটিয়া বাড়ছে, এখানেও বলেন ঘুষপেটিয়া বাড়ছে, যেখানে সেখানে ঘুষপেটিয়া কথাটা ওনাদের খুব মনে ধরেছে। আসলে ওনাদের একটা শত্রু দরকার, কল্পিত শত্রু দরকার। তো এই ঘুষপেটিয়ারা হচ্ছে গিয়ে সেই কল্পিত শত্রু, যারা ওনাদের কথায় মুসলমান, সংখ্যালঘু মানুষজন, তারা সব ঘুষপেটিয়া, তারা ঢুকে পড়ছে, তারাই আমাদের ভাত খেয়ে নিচ্ছে, তারাই আমাদের সম্পদে ভাগ বসাচ্ছে। ওরা চলে গেলেই আমাদের দেশ মুক্ত, স্বাধীন, গণতান্ত্রিক এবং সেখানে দুধের বন্যা বইবে। ইনফ্যাক্ট হিটলার এই ধরনেরই কথা বলতেন, যে এই সমস্ত ইহুদিরা হচ্ছে কি আমাদের জার্মান এখানে থাকার যোগ্য নয়, এরা তো এদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হোক, এরা সেখানে গিয়ে খাটাখাটনি করুক আমাদের জন্য কিছু। কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এদের জায়গা নেই। ঠিক সেরকম ওনাদের এই ঘুষপেটিয়া তত্ত্ব ওনারা আসামে, ওনারা বাংলায়, ওনারা বিহারে, সর্বত্র, মহারাষ্ট্রে, সর্বত্র এই ঘুষপেটিয়া কথাটা বার করে যাচ্ছেন। গত 2014 সালে ক্ষমতায় এসছেন, এটা 2026, 11 বছর ধরে একটা শাসন চলছে। 11 বছর ধরে সেখানে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 বছর ধরে ঘুষপেটিয়ার কথা বলে যাচ্ছেন। সংসদে জিজ্ঞেস করা হয়েছিল যে কতজন ঘুষপেটিয়া ধরেছেন, কতজনকে ধরা হয়েছে, সীমান্ত পার করে ঢুকে পড়ছে এরকম কতজনকে ধরা হয়েছে। যে সংখ্যা বলেছে সেই সংখ্যা নিয়ে বলতে গেলে লোকে হাসবে, 150-র উপরে নয়। এইটা হচ্ছে গিয়ে 2 বছরে ঘুষপেটিয়াদের অ্যারেস্ট, যাদেরকে সীমান্তে আটকানো হয়েছে, বাংলার সীমান্তে যাদেরকে আটকানো হয়েছে, এই হচ্ছে তাদের ঘুষপেটিয়ার কথা। প্রত্যেকটা কথায় তারা আসলে যেটা চাইছেন সেটা হচ্ছে গিয়ে একটা ধর্মীয় মেরুকরণ, এবং সেই কাজটা করে যাচ্ছেন। সেই কথায় এসে ওনারা প্রত্যেকবার মিটিংয়ে বলবেন, প্রতিটা মিটিংয়ে বলবেন। কদিন আগেই এখানে এসে সিঙ্গুরে সেই একই কথাই বলেছেন, এবারেও সেই কথা বলছেন। কোনো অঙ্কে ওনাদের কোনো স্ট্যাটিস্টিক্সে বোঝানো যাবে না যে আমাদের রাজ্যে প্রচুর বাইরে থেকে লোকজন ঢুকেছে। ঘুষপেটিয়া ঢুকেছে বোঝা কি করে যাবে, আমরা বুঝবো কি করে? আচ্ছা, আমাদের যত জনসংখ্যা বেড়েছে, ধরুন একটা তো কোথাও ধরতে হবে যে অমুক একটা সময় থেকে এই সময়ের মধ্যে, ধরুন গত 20 বছরে আমাদের এখানে জনসংখ্যা কত বেড়েছে। 20 বছরে ধরে নিন উত্তরপ্রদেশ, যেখানে ঘুষপেটিয়া ওনাদের কথায় তেমন নেই, কত বেড়েছে সেখানে। অন্ধ্রপ্রদেশে কত বেড়েছে, গুজরাটে কত বেড়েছে। দেখা যাচ্ছে যে আমাদের এখানে কম বেড়েছে, অর্থাৎ জনসংখ্যা কম বাড়লো আমাদের এখানে, কিন্তু ঘুষপেটিয়া নাকি এখানে বেশি হয়েছে। আমাদের এখানে আধার কার্ড কত হয়েছে, যত সংখ্যক মানুষ, যত রাজ্যের মানুষ, সেই আধার কার্ডের বৃদ্ধিটা কত। আধার কার্ড কত হয়েছিল 2014-তে, আর আজকে আধার কার্ড কত, সেই বৃদ্ধির যখন হিসেব দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে না আমাদের এখানে যে বৃদ্ধি, সেই বৃদ্ধি আর বাকি যে 10টা রাজ্য, সেই রাজ্যের তুলনায় বেশি তো নয়, কোথাও কোথাও কম। একই কথা ভোটার কার্ডে, কিন্তু ওনারা মুখে সেই ঘুষপেটিয়ার কথা বলে যাচ্ছেন। 3 নম্বর কি বললেন, এই রাজ্য সরকারের আমলে শিল্প হচ্ছে না, বেকারত্ব বাড়ছে। ঠিক এই মুহূর্তে সর্বোচ্চ বেকারত্বে দাঁড়িয়ে রয়েছে গোটা ভারতবর্ষ, এবং যদি গোটা ভারতের গড় বেকারত্ব দেখা যায়, তাহলে সেই গড়ের চেয়ে আমাদের পশ্চিমবঙ্গের গড় কম। আমাদের পশ্চিমবঙ্গে বেকার কম নয়, বেকার প্রচুর, চাকরি নেই সত্যি করে। কিন্তু কে কথাটা বলছেন? নরেন্দ্র মোদী বলছেন, যার আমলে আমরা এখন একটা রেকর্ড বেকারত্বকে ছুঁয়েছি।
চাকরি দেবার নাম করে মানুষকে ভাওতা দিয়ে যাচ্ছেন, এখানে বলছেন চাকরি দিয়ে দেবো, বলছেন এখানে ঢুকলেই নাকি শূন্যস্থান পূরণ করে দেবো। সেদিনকে বললাম সরকারি যত চাকরি খালি আছে ওনারা ভরে দেবেন। তা সরকারি যত চাকরি খালি আছে কেন্দ্র সরকারের, সেখানে ভরছেন না কেন? সরকারি যত চাকরি খালি আছে ত্রিপুরাতে, সেখানে বলে দেওয়া হয়েছে ভরা হবে না, কন্ট্রাকচুয়াল লেবার। উত্তরপ্রদেশে বলে দেওয়া হয়েছে 20% কন্ট্রাকচুয়াল লেবার কাজ করবে, 20% কন্ট্রাকচুয়াল লেবার কাজ করবেন যত পোস্ট ছিল তা। এখানে উনি বলছেন চাকরি দিয়ে দেবেন, এখানে উনি বলছেন বেকারত্ব বাড়ছে। আর তারপরের যে কথাটা, আমাদের ভোট দিন আমরা সোনার বাংলা গড়ব। না, বলেননি কেন আমাদের রাজ্যের প্রান্তিক গরিব মানুষের মনরেগার টাকা, গৃহ প্রকল্পের টাকা এখনো আটকে রেখেছেন? বলেননি কেন একের পর এক শিল্প চলে যাচ্ছে আমাদের রাজ্য থেকে গুজরাট বা মহারাষ্ট্রে? কোন কাজ, কোন জাদু বলে তারা এখান থেকে ওখানে চলে যাচ্ছে? কোন ভয়ে, কোন প্রলোভনে? বলেননি কেন সরকারি বা আধা সরকারি, আচ্ছা ঠিক আছে, তারা না হয় তারা লাভ বোঝেন, সেখানে না হয় একবারে বিরাট ইনফ্রাস্ট্রাকচার সেখানে তারা চলে যাচ্ছেন, যদিও তা নয়, তবুও ধরে নিলাম যে ওখানে বিরাট ইনফ্রাস্ট্রাকচার চলে যাচ্ছে। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের হেডকোয়ার্টারগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে। গত 3 বছরে 26টা বড় সরকারি প্রতিষ্ঠান এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এ রাজ্য থেকে। কেন বলেননি কেন বিহার অন্ধ্র স্পেশাল প্যাকেজ পাচ্ছে, কেন বাংলা পায় না? বলেননি না, এসব নিয়ে তিনি মৌন, একটা কথাও বলেননি কেন দেশের সমস্ত সম্পদ জমা হচ্ছে 30-40টা পরিবারের হাতে। 30-40টা পরিবারের হাতে সমস্ত সম্পদ জমাই হয়ে যাচ্ছে, বৈষম্য ক্রমশ বাড়ছে। 1% মানুষের কাছে দেশের 40% সম্পদ জড়ো হয়ে গেছে। 1% মানুষের। এক দশকে টাটা গ্রুপের বাজার মূলধন ছিল 8 লক্ষ কোটি টাকার আশপাশে, এই 2014-15 এরকম নাগাদ। 2026 সালের শুরুর দিকে সেটা 38 লক্ষ কোটি টাকা। 8 লক্ষ কোটি থেকে 38 লক্ষ কোটি। আপনার মাইনে কত বেড়েছে? এনারা বরাত পাচ্ছেন, হাজার হাজার কোটি টাকার বরাত পাচ্ছেন, আর ফান্ডে, বিজেপির ফান্ডে দিচ্ছেন কোটি কোটি টাকা। মুকেশ আম্বানি সবাই জানে, রিলায়েন্স গত 10 বছরে নিজেদের খোলস বদলে ফেলেছে। 2016 সালে তাদের সম্পদ ছিল 3-4 লক্ষ কোটি টাকা, সেটা এখন 21 লক্ষ কোটি টাকা, 7 গুণ। গত 10 বছরে সবচেয়ে নাটকীয় বৃদ্ধি কাদের? আদানিদের। 2016-তে গৌতম আদানির মোট সম্পদ ছিল $10 বিলিয়ন নিচে। সমস্ত উত্থান পতন হানা টানা সমেত এখন 11.6 লক্ষ কোটি টাকার ব্যক্তিগত সম্পদ। বিশাল সাম্রাজ্য। এইচডিএফসি ব্যাংক সংযুক্তিকরণের পরে তাদের বাজার মূলধন 14-15 লক্ষ কোটি টাকার ঘরে। 10 বছর আগে ছিল এর অর্ধেকের কম। টেলিকম যুদ্ধের মধ্যে সুনীল মিত্তাল 2016 সালে মূলধন ছিল 1.5 লক্ষ কোটি টাকা, এখন 11 লক্ষ কোটি টাকা, 10 গুণ বেশি। আইসিআইসিআই ব্যাংক গ্রুপ 10 বছরে তাদের বাজার মূলধন বাড়িয়েছে 3 থেকে 4 গুণ, 9.7 লক্ষ কোটি টাকা তাদের এখন বাজার মূলধন। ইনফোসিস 10 বছরে তাদের সম্পদ কয়েক গুণ বাড়িয়েছে। 16-তে তাদের মূলধন ছিল 2.5 লক্ষ কোটি টাকা, এখন 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি। বাজাজ গত 10 বছরের নিরিখে প্রথম সারিতে চলে এসছে, সম্মিলিত বাজার মূলধন ছিল এখন 6-7 লক্ষ কোটি টাকার উপরে। আর সাধারণ মানুষেরা গত 10 বছরের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে পারছে না, রিয়েল ইনকাম কমছে। উনি বাংলাতে এসে বলছেন বিকশিত ভারতের কথা। এটা হলো ওনার বিকশিত ভারতের ছবি। মজার কথা হলো, এবারে মোদিজি কেন জানি না খুব গুছিয়ে মিথ্যে কথাগুলো বলতে পারেননি। বলছিলেন রাজ্য সরকারের দুর্নীতির কথা, কিন্তু তেমন জোর দিয়ে বলতে পারলেন কই? রাজ্য সরকার দুর্নীতি করছে, আপনাদের হাতে ইডি, আপনাদের হাতে সিবিআই, মাঝে মধ্যেই নাটক হচ্ছে, একে জেলে পড়ছেন, তাকে জেলে পড়ছেন, একে দিল্লি নিয়ে যাচ্ছেন, তাকে কলকাতা নিয়ে যাচ্ছেন, জেরা করছেন, ডাকছেন, সবই বুঝলাম। গত 11 বছরে এই ইডি সিবিআই একটা মামলাতে একজন চোরকে তাদেরকে ধরে যে হ্যাঁ এই দোষী, এই শাস্তি, একজন। আর সেই ইডি সিবিআই যেই তারা গিয়ে অন্য ধারে গিয়ে মাথাটা নিচু করে দিচ্ছে, যেই তারা গিয়ে অন্য ধারে গিয়ে মাথাটা নুইয়ে দিয়ে বলছে আমি চলে এলাম, অমনি শেষ।
গত 5, 7, 8 বছরে ইডি সিবিআই এর মামলাগুলোর একটাতেও রাজ্য সরকারকে কাঠগড়াতে তুলতে পারেননি। আর ওদিকে মাঠের চেয়ার দেওয়া অংশতেই লোকজন ছিল না। ব্রিগেডের চেয়ার মোদিজির আমলেই শুরু। হ্যাঁ, শুরুর দিকে সামনের দিকে কিছু ভিআইপি বসেন, তার জন্য চেয়ার। এখানে সাধারণ মানুষের জন্য চেয়ার ব্লক ব্লক করে চেয়ার বসানো হয়েছে, সেই চেয়ার খালি পড়ে রয়েছে। বহু মানুষকে ট্রাকে বাসে করে ট্রেনের কম্পার্টমেন্ট বুক করে আনা হয়েছিল বিহার ঝাড়খণ্ড থেকে, তাতেও ব্রিগেডের অর্ধেক ভরেনি। এর থেকে ইন্ডোর স্টেডিয়ামে সভা করলে বরং মানুষে মানুষে 6 লাখ এরকম একটা ছবি দেখানো যেত। হ্যাঁ, বলার মতো একটা কথা হলো, শ্রমিক ভট্টাচার্য এতদিনে সফল, মঞ্চে হাজির করাতে পেরেছেন দিলীপ ঘোষকে। কেবল হাজির নয়, তিনি ভাষণ দিয়েছেন, যদিও সেই ভাষণও তেমন উদ্দীপনা জাগানো কিছু ছিল না। এবার দুটো টুকরো কথা। বহু ভিডিওতে খুঁজছিলাম হিরো হিরণকে, দেখতে পেলাম না। তিনি কি আসেননি, রাগ করেছেন, গোসা হয়েছে, অন্য কোনো কথা ভাবছেন, জানি না, কিন্তু তাকে দেখতে পেলাম না। আর খবর হলো আমাদের কমরেড নারায়ণ ব্যানার্জি বিজেপিতে যোগ দিলেন। তা এরকম একটা ব্যাপার। কদিন আগে একটা ফেয়ারওয়েল দেখছিলাম, পাশে সুজন চক্রবর্তী ইত্যাদিরা ছিলেন। এই মানে 3-4 দিন আগের একটা ছবি আর কি। ফেয়ারওয়েল দিতে গেছিলেন হয়তো, যে কমরেড চলে যাচ্ছেন বিজেপিতে, একটা ফেয়ারওয়েল। এই বাদ দিলে মোদিজির 4টে ব্রিগেডের মধ্যে এটাই ছিল সব থেকে ম্যাড়ম্যাড়ে একটা ব্রিগেড, যেখান থেকে বের হবার সময় এক প্যাটিসোলা বললেন, ভেজ ননভেজ সবই এনেছিলাম। হ্যাঁ, সাহস করে ভেজ ননভেজ সবই এনেছিলাম, ঝামেলা হয়নি, কিন্তু বিক্রিও হয়নি। এটাই শেষ পর্যন্ত আজকের ব্রিগেডের শেষ কথা। হ্যাঁ, ব্রিগেডে প্যাটিস বিক্রি হলো না। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।